নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। দোষীদের ফাঁসি চাই।
আমরা এখন ফাঁসি চাই, আমরা সবাই ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, শাস্তি নয় ফাঁসি চাই, শাস্তি নয় ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, শাস্তি নয় ফাঁসি চাই, শাস্তি নয় ফাঁসি চাই, নাটক নয় বিচার চাই, নাটক নয় বিচার চাই, দোষীদের শাস্তি চাই, দোষীদের ফাঁসি চাই, আমরা সবাই ফাঁসি চাই, বাংলার মানুষ ফাঁসি চাই, বাংলার মানুষ ফাঁসি চাই, নাটক নয় ফাঁসি চাই, নাটক নয় ফাঁসি চাই, নাটক নয় ফাঁসি চাই, বাংলার মানুষ ফাঁসি চাই, দোষীদের শাস্তি নয় ফাঁসি চাই, দোষীদের শাস্তি নয় ফাঁসি চাই, দোষীদের শাস্তি নয় ফাঁসি চাই, নাটক নয় ফাঁসি চাই, নাটক নয় ফাঁসি চাই, বাংলার মানুষ ফাঁসি চাই, বাংলার মানুষ ফাঁসি চাই, নাটক নয় ফাঁসি চাই, বাংলার মানুষ ফাঁসি চাই, তাড়াতাড়ি বিচার চাই, আমরা সবাই বিচার চাই, আমরা সবাই ফাঁসি চাই, আমরা সবাই শাস্তি চাই, বাংলার মানুষ ফাঁসি চাই, নাটক নয় ফাঁসি চাই, নাটক নয় ফাঁসি চাই, নাটক নয় ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, তাড়াতাড়ি বিচার চাই, তাড়াতাড়ি বিচার চাই, বাংলাকে অশান্ত হতে দিচ্ছি না, দেব না, বাংলাকে অশান্ত হতে দিচ্ছি না, দেব না, বাংলাকে অশান্তি করার চেষ্টা তোমরা করো না, বাংলাকে অশান্ত করার চেষ্টা তোমরা করো না, করবে না, নাটক নয় ফাঁসি চাই, নাটক নয় ফাঁসি চাই, নাটক নয় ফাঁসি চাই, আমরা সবাই ফাঁসি চাই, আমরা সবাই ফাঁসি চাই, আমরা সবাই ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, আমরা সবাই ফাঁসি চাই, বাংলার মানুষ ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, নাটক নয় ফাঁসি চাই, নাটক নয় ফাঁসি চাই, সত্য আমরা জানতে চাই, দোষীদের চিনতে চাই, সত্য আমরা জানতে চাই, দোষীদের চিনতে চাই, সত্য আমরা জানতে চাই, দোষীদের চিনতে চাই, দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি
দিদি হিসেবে, আমাদের মা হিসেবে, বাংলার মেয়েদের মা হিসেবে তার কিছু কথা শুনতে চাই, যিনি আমাদের পাশে আছেন, আমাদের সঙ্গে থাকবেন, চিরকাল আমাদের জন্যই থাকবেন, এটাই আমাদের একমাত্র উপর। ধন্যবাদ আপনাদের। আপনারা অনেক দূর থেকে পায়ে পায়ে হেঁটে এসেছেন। আমার মা বোনেরা অনেক এসছেন, রাস্তায় অনেক মা বোনেরা ছিলেন, পেছনেও অনেক মা বোনেরা ঢুকতে পারেনি আছেন, ভাইরাও আপনাদের সাথে আছেন। আমি আপনাদের সকলকে এত তাড়াতাড়ি এই প্রতিবাদ মিছিলে আসার জন্য, প্রতিরোধ মিছিলে আসার জন্য আমি অনেক অভিনন্দন জানাই। আমার সাথে আমাদের দলের এমপিরা যেমন আছেন, এমএলএরা আছেন, কর্পোরেটরসরা আছেন, অনেক মিনিস্টাররা আছেন, অনেক নেতৃবৃন্দরা আছেন, সুব্রত বক্সিও আছেন, কল্যাণরাও আছেন, সুদীপদা সৌগতদারাও আছেন, ববি, অরূপ, বাবুল, সুজিত থেকে শুরু করে ব্রাত্য থেকে শুরু করে সকলেই আছেন। আমার সাথে মিছিলে স্লোগান দিতে এসছেন। মাইকের জোরটা একটু বাড়াও স্বরূপ। আমি মনে করি আমার সাথে যারা মিছিলে স্লোগান দিতে এসছেন তাদের অনেককেই আপনারা পাবলিকলি চেনেন। শতাব্দী রায়, শাওনি, অদিতি মুন্সি, লাভলি, জুন মালিয়া, রচনা ব্যানার্জি, আমাদের সুভদ্রা থেকে শুরু করে, অনন্যা থেকে শুরু করে, সুদেশনা থেকে শুরু করে, সীতামা থেকে শুরু করে আরো অনেকে। আমি যদিও আমাদের সকলের নাম বললাম না, কারণ অনেকে এসছেন বিভিন্ন জগতের, এবং বর্ণালীরাও মিছিলে হেঁটেছেন। যেখানেই থাকুন আমি আপনাদেরও অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের সবাইকে বলবো, আগামীকাল সব ব্লকে ব্লকে মিছিল সংগঠিত করবেন দোষীদের ফাঁসির দাবিতে এবং বাম রাম চক্রান্তের বিরুদ্ধে। আর একটা কথা মনে রাখবেন, যেটা সত্য সত্য উদ্ঘাটিত হোক, কিন্তু অসত্য ঘটনা নিয়ে কেউ ফেক ভিডিও তৈরি করে অসত্য সংবাদ দিয়ে মানুষের মনকে উত্তেজিত করে দিচ্ছে, আসল সত্যি জানবার জন্য নয়, আসল মিথ্যেটাকে সামনে এনে সত্যটাকে লুকিয়ে দেওয়ার জন্য। আমি সবাইকে অনুরোধ করব, দরকার হলে দল আমাদের পক্ষ থেকে আমরা কি বলছি, সাধারণ মানুষ কি বলছে, যেটা সত্য সেই সংবাদগুলো আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন। আজকাল মনে রাখবেন, সোশ্যাল নেটওয়ার্কের সব সংবাদ সত্য নয়। সাইবার ক্রাইম একটা বড় অপরাধ হয়ে গেছে। কোনো ঘটনাই ঘটেনি, অথচ ভিডিও করে ইউটিউবে কেউ পয়সা কমানোর জন্য, পয়সা কামানোর জন্য, রাজনীতি করবার জন্য বিভিন্ন টাকা দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে, যারা পলিটিক্যাল পার্টি স্পন্সর্ড, বিজেপি এবং সিপিএম। এবং বিশেষ করে তারা কি করছে, টোটাল মিথ্যে ঘটনা বানিয়ে। এআইটা কি জানেন? এআইটা হচ্ছে আজকের দিনের সাইবার ক্রাইমের সবচেয়ে বড় ক্রাইম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা মনে রাখবেন, এআই। ধরুন আমি গেলাম না, আমি বললাম না, কিন্তু পুরোপুরি আমার ছবি দেখিয়ে, আমার গলার স্বর নকল করে নানা রকম কথা বলতে পারে।
এই যুগটা অন্য যুগ, এটা কলিযুগ মনে রাখবেন। কতকগুলো নেতা, কতকগুলো নেত্রী ইদানিং তৈরি হয়েছে, যারা স্বাধীনতা আন্দোলনেও ছিল না, যারা দেশের ভালো মন্দে নেই, যারা যখন উন্নাওতে ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না, যখন বিলকিস বানুর ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না, যখন উন্নাওতে ঘটনা ঘটে, হাতরাসে ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না, যখন অ্যাথলিট রেসলার সাক্ষীকে বিজেপির লোকেরা অশালীন আচরণ করে তখন তারা চোখে দেখে না। এমনকি আমাদের রাজার ভবনে যখন তার আন্ডারে কর্মরত মহিলা শ্রমিক, মহিলা কর্মচারী নির্যাতিত হয় তখনও তারা চোখে দেখে না, রাস্তায় নামে না, একটা কথা বলে না। আর আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, বেদনাদায়ক ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা আমরা কেউ সমর্থন করি না। প্রথম দিন ডে 1 থেকে আমি বলে আসছি দোষীদের শাস্তি হোক, এবং এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। আমাদের পুলিশ যে তদন্ত শুরু করেছিল, আমি গিয়েছিলাম ওদের বাড়ি কবে? সোমবার। ঘটনা ঘটেছে কবে? শুক্রবার। আমি তখন ঝাড়গ্রামে ছিলাম। আপনাদের বুঝিয়ে বলি ব্যাপারটা। আমি ঝাড়গ্রাম থেকে আস্তে আস্তে, আদিবাসীদের প্রোগ্রাম ছিল, ওয়ার্ল্ড ট্রাইবেল ডে, আমি ওটা করে যখন রাস্তায় এলাম, আমি পুলিশ কমিশনারের কাছে মেসেজ পেলাম, সে ততক্ষণে আরজিকর হসপিটালে পৌঁছে গেছে। সে আমাকে ঘটনার বিবরণ দিল এবং তৎক্ষণাৎ তার বাবা মার সাথে আমাকে কথা বলিয়ে দিল। আমি বাবা মাকে কথা দিলাম এই ঘটনা আমরা নিন্দা করি এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয় কলকাতা পুলিশ তাই করবে, রাজ্য সরকার কলকাতা পুলিশকে সর্বরকম সাহায্য করবে। এরপর ধরুন একটা মানুষের বাড়িতে কাজ থাকে, একটি মেয়ে মারা গেছে দুর্ভাগ্যজনকভাবে, সোমবার তাদের বাড়িতে নিশ্চয়ই কোনো কাজ ছিল, সেই জন্য আমি ফ্যামিলিটাকে ডিস্টার্ব করিনি। আমি এই রবিবার কাজ ছিল, শনি রবি 3 দিনে, আমি সোমবার দিন তাদের বাড়িতে গিয়েছিলাম কলকাতা পুলিশ কমিশনারকে নিয়ে। কলকাতা পুলিশ কমিশনার কাজের দিন যে তদন্ত করেছে, তদন্ত চলাকালীন তদন্তের ভেতরকার এভিডেন্স মিডিয়া ট্রায়ালের জন্য বাইরে আসতে পারে না, কে ধর্ষিতা হয়েছে তার নাম বাইরে বলতে পারে না, তার মৃতদেহ দেখাতে পারে না, তাই তারা যত ছাত্রছাত্রীরা বলেছে আরজি করের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসুন, তার আন্ডারে পোস্টমর্টম হবে, কলকাতা পুলিশ তাই করেছে। তারা বলেছেন যা যা, কলকাতা পুলিশ প্রত্যেকটা ছাত্রছাত্রীদের গুরুত্ব দিয়ে তাদের সব কথা মেনে নিয়েছে, ভিডিও করেছে, পুরোটা ডিএনএ টেস্ট করতে পাঠিয়েছে, ফরেনসিক টেস্ট করেছে, ডগ স্কোয়াড পাঠিয়েছে, যা যা করা দরকার ক্রিমিনালদের ধরবার জন্য সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে প্রাসঙ্গিক আশেপাশের যত এভিডেন্স। সারা রাত ওরা ঘুমায়নি, কারণ রাত 2টো পর্যন্ত আমি ওদের সাথে কন্ট্যাক্ট রেখেছিলাম। মনে রাখবেন, মেয়েটির ডেড বডি যখন তার বাবা মা নিয়ে গেছে, কলকাতা পুলিশে স্কট করে নিয়ে উত্তর 24 পরগনা ব্যারাকপুর কমিশনারেটকে দিয়ে সেই ডেড বডি তাদের বাড়িতে পৌঁছেছেন। সেই বাড়িতে যখন ডেড বডি পৌঁছাতে যাচ্ছে, রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে বিজেপির এক নেত্রী তার বাবা মাকে প্রায় নামিয়ে নিয়েছিল। তখন পুলিশ আবার হস্তক্ষেপ করে
তাদের তালতলা থানায় এফআইআর করিয়ে তাদের বাড়িতে বডি পৌঁছে আসেন। আমি বলেছিলাম যতক্ষণ না শেষকৃত্য হবে শ্মশান মানে পরিবারের কথা শুনে আমাকে কিন্তু টাইম টু টাইম মেসেজ দেওয়া দরকার। আমি জেগে আছি কারণ আমার হৃদয়টা জ্বলে পুড়ে যাচ্ছে, আমি এই ঘটনা সহ্য করতে পারছি না। শুনুন, আমি রাজনীতি করি, কিন্তু রাজনীতি করবার আগে আমি একজন মানবিক মানুষ। আমি আজ পর্যন্ত জীবনে কোনো ক্ষতি কারো করিনি। মনে রাখবেন, সিপিএম যেন ভুলে না যান, বুদ্ধদেব বাবু মারা গিয়েছিলেন, আমি একটি কথাও বলিনি। ক্ষমতা চলে যাওয়ার পর আমি বারবার তার বাড়িতে দেখতে গেছি, পলিটিক্যাল বিরোধী হলেও আমি হসপিটালে দেখতে গেছি, এবং মৃত্যুর সময় খবর পেয়ে আমি সেখানেও দৌড়ে গেছিলাম। আমাদের মিনিস্টাররা একেবারে প্রত্যেকটা কাজে বিধানসভা থেকে শুরু করে সব জায়গায় ছিলেন। বলুন তো, হাজরায় যখন আমাকে মেরে ফেলতে গিয়েছিল কারা করেছিল? ক্ষমতায় কে ছিল? জোরে বলুন, কে ছিল? 92 সালের দাঙ্গায় যখন অনেক লোক মারা গেল, সিপিএম লুকিয়েছিল। আমি গিয়েছিলাম রাইটার্স বিল্ডিং এ, জ্যোতিবাবু বুদ্ধবাবুদের সাথে দেখা করে বলেছিলাম কিছু করতে হবে কিনা বলুন, এটা আমার অপরাধ? আমি হিন্দু এলাকায় গেছি, ওরা আমার গাড়ি ঘিরে ধরেছে। আমি মুসলিম এলাকায় গেছি, ওরা আমার গাড়ি ঘিরে ধরেছে, কিন্তু আমি ভয় পাইনি। আমি 6 দিন ধরে রাস্তায় ছিলাম এবং মানুষকে রিলিফ দিয়ে বেরিয়েছি। সিপিএম এর ক্ষমতা হয়নি। জিজ্ঞেস করুন, অনিতা দেওয়ানের ঘটনা, ডক্টর অনিতা দেওয়ান ডাক্তার ছিলেন, গণধর্ষণ হয়েছিল বানতলায়, কার আমলে ঘটেছিল? জোরে বলুন। বানতলা থেকে ধানতলা কার আমলে ঘটেছিল? কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে খুন করেছিল কার আমলে? সিঙ্গুরে তাপসী মালিককে পুড়িয়ে ধর্ষণ করে হত্যা করেছিল কার আমলে? নন্দীগ্রামে মেয়েদের উপর গণধর্ষণ হয়েছিল কার আমলে? নন্দীগ্রামে গুলি চলেছিল কার আমলে? রঘুনন্দন তিওয়ারি মারা গিয়েছিল গুলিতে কাদের আমলে? টিচার বিমলা দে। কুচবিহারের রবীন বিমান হায়দার, শান্তিপুরের গুলি চালনা, রাজারহাটের গুলি চালনা, সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে। আমরা সবাই জানি, তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। হ্যাঁ, আপনারা যদি শুধু সিম্প্যাথি জানাতেন, পরিবারকে সমবেদনা জানাতেন, আমার কোনো কথা বলার ছিল না। এবার বলি, বিজেপি বন্ধুরা, বিলকিস বানুদের পরিবারকে হত্যা করেছেন কারা? বিজেপি। উন্নাওতে ঘটনা ঘটিয়েছে কে? হাথরাসে ঘটনা ঘটিয়েছে কে? কাল মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটেছে দলিত মহিলার উপর কে করেছে? উত্তরাখণ্ডের নার্সকে হত্যা করেছে, 9 দিন বাদে ডেড বডি পেয়েছে দর্শন করে, কার রাজ্য? উড়িষ্যায় কার রাজ্য? কালকে বিহার হয়েছে, কার রাজ্য? মণিপুর 1 মাস নেকেড প্যারেড করিয়েছে মেয়েদের এবং ধর্ষণ করেছেন, গণধর্ষণ করেছেন, কাদের রাজত্বে? বলতে গেলে অনেক কথা বলতে হয়। ধর্ষকদের মালা পরিয়েছিল। ভালো খেলোয়াড়, আজকে খেল দিবস বলে বলছি, সব খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে, রেসলার সাক্ষীকে অত্যাচার কে করেছিল? কোন বিচার হয়েছিল?
এমপির প্রমোশন হয়েছে, ছেলে টিকিট পেয়েছে। আমরা দাঁড়ান, আমরা প্রজা, ওরা রাজা। 9 জন গভর্নর চেঞ্জ হলো, আমাদের রাজা তো চেঞ্জ হলো না। যার উনি বড় বড় কথা বলছেন, বলতে পারেন, এটা ওনার অধিকার, কিন্তু বলুন তো বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই, আপনার বিজেপি রাজত্বে আছে তো? জিজ্ঞেস করুন, বাংলায় কোনো ঘটনা ঘটলে বিচার হয়, আপনার রাজ্যে কোনো ঘটনা ঘটলে আপনাদের রাজত্বে বিচার হয় না। একটা দুটো ঘটনা যদি কখনো ঘটে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই। আমরা চাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য ফাঁসির দাবি করছি, যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিন কেউ এই কাজ করতে সাহস না পায়। আর যে যেখানে কর্মরত তাদের দায়িত্ব আছে তাদের বোনেদের দেখে রাখা, তাদের ভাইদের দেখে রাখা, তাদের কর্মচারীদের দেখে রাখা। তাদের এটা দায়িত্ব নয় একটা বোনকে বিপদে ফেলে দিয়ে শুধুমাত্র ভাঙচুর করা। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আরজি করে গিয়ে, নাটক করেও যখন শেষ হয়নি। আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই, সাধারণ মা বোনেদের, সেখানে আমার কিছু বলার নেই, নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয়। কিন্তু বলুন তো, রাত্রি 1টার সময় 12টার পরে সিপিএম এর ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না। ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে, ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত, এটা একটা ক্রিমিনাল অফেন্স। জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না, জাতীয় পতাকাকে স্যালুট জানাতে হয়, সম্মান জানাতে হয়, মনে রাখবেন। মণিপুরে বিজেপি কটা টিম পাঠিয়েছিলেন? সিপিএম কটা টিম পাঠিয়েছিলেন? হাতরাসে কজনকে পাঠিয়েছিলেন? উন্নয়তে কাকে পাঠিয়েছিলেন? দিল্লিতে যখন এনআরসির নামে গাদা গাদা লোক খুন হয়ে গেল, কটা টিম পাঠিয়েছিলেন? আজকে বাংলায় একটা ইঁদুর কামড়ালেও আপনাকে 55টা 154টা টিম পাঠাতে হয়। লজ্জা করে না? আমাকে আপনারা যা ইচ্ছে বলুন, আমার গায়ে ফসকা পড়বে না। আমি মার খেতে খেতে একটা জীবন্ত লাশ হয়ে গেছি। আমি যতদিন বাঁচব মানুষের কাজ করব। আমাকে চমকানি দেখাবেন না সিপিএম বিজেপি, আমাকে ধমকানি দেখাবেন না সিপিএম বিজেপি। আমরা নির্বাচন না করে নিজে নিজে জিতে আসিনি, আমাদের নির্বাচন পরিচালনা করেছেন ইলেকশন কমিশন এন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একটাও রাজ্য পুলিশ ছিল না, টোটালটাই সেন্ট্রাল পুলিশ। আজকে হেলথ মিনিস্টার আপনি বড় বড় কথা বলছেন, কেন এখনো আমাদের ন্যাশনাল হেলথ মিশনের টাকা আটকে রেখে দিয়েছেন? জবাব দিন, জবাব দিন, জবাব চাই। আপনি ফোন করে করে বলেননি অনেক জায়গায় সব স্ট্রাইক বানাও? বিজেপি কি ভাবছেন বাংলাদেশে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এত ছাত্র মারা গেছে, আমরা বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি না? আমি বলিও না, তাই এটা দেশের ব্যাপার, দেশ দেখবে। কিন্তু আমরা শুধু ভদ্রতা করব আর আপনারা ভাববেন আমরা দুর্বল হয়ে গেছি, এটা নয়। সামলান দেশ। লজ্জা করে না? বাংলার কাছে, বাংলায় কোনো ঘটনা ঘটলে বাংলার রাজ্য সরকার, বাংলার প্রশাসন enough to tackle the situation, enough to take the action. কামদুনির কেসে আমরা দুজনকে ফাঁসি দিয়েছিলাম, জেনে রাখুন। কোর্ট দেয়নি দিতে, তারা দিয়েছিল যাবজ্জীবন। এবারে আমরা ছাড়বো না, এবারে আমরা চাই ফাঁসি দিতে হবে। আপনারা ধনঞ্জয় চ্যাটার্জিকে ফাঁসি দিয়েছিলেন, এইখানে দাঁড়িয়ে বুদ্ধদেব বাবুশ্রী বলেছিলেন মীরা দেবী, কিন্তু সত্যিকারের লোক কি শাস্তি পেয়েছিল?
পাইনি। এই তো প্রতিদিন কাগজে আমি রোজ পড়ছি একটা করে স্টোরি। তারা লিখছেন এলাকা থেকে যে ভদ্রলোককে দিয়ে জোর করে মিথ্যে কথা বলানো হয়েছিল আর নির্দোষী লোক শাস্তি পেয়েছিল, সে বলছে আমার আজকে অপরাধ বোধ হচ্ছে। আর ধনঞ্জয় বাবুর বউ বলছে আমি অ্যাটলিস্ট শান্তি পাচ্ছি। এই কথাটা শুনে আমি আজও বেঁচে আছি যাতে আমার শান্তি, আমার আত্মা শান্তি পায়। কি মনে করবেন না এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন? ন্যাশনাল কমিশন পাঠিয়ে দিয়েছে বিজেপি, সব লোকজন বিজেপি পার্টির পাঠিয়ে দিয়েছে অ্যাসোসিয়েশনকে, মেডিকেল অ্যাসোসিয়েশন, ওটাও বিজেপি দিল্লির। আমাদের মহিলা কমিশন তার আগে পৌঁছে গেছিল। নিয়ম হচ্ছে একটা মহিলা কমিশন কাজ করলে সেখানে দ্বিতীয়টা হয় না, একটা ইনভেস্টিগেশন চললে প্যারালাল আরেকটা চলে না, এটা সিস্টেম। আর কি করেছেন? হোম ডিপার্টমেন্ট থেকে বলছেন নাইটে কি হয়েছে আমাদের রিপোর্ট দাও। তোমার কাছে রিপোর্ট নেই? আহা, তুমি মহারাজ, তুমি সাধু, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। জিজ্ঞেস করুন রিপোর্ট তুমি পাওনি? তোমার রাজা তো তোমাকে রিপোর্ট দেওয়ার জন্যই বসে আছে। তোমার এখানে আইবিএসবি নেই, তোমার এখানে বিএসএফ নেই, তোমার এখানে সিবিআই নেই, তোমার এখানে ইডি নেই, তোমার এখানে মিডিয়া কন্ট্রোল করার মিডিয়া নেই, সব আছে। তা সত্ত্বেও তুমি গভর্নমেন্টকে বলছো সেদিন রাত্রে কি ঘটেছিল, যা যা পুলিশের কাছে এভিডেন্স আছে পুলিশ সব দিয়ে দিয়েছে। এখন তুমি নাও না রিপোর্ট সিবিআই এর কাছে। একদিন গেছিলাম ওর বাড়িতে সোমবার, মাকে বলে এসেছিলাম, বাবাকে ওদের সাথে কথা বলে পারমিশন নিয়ে যে আমাকে 4টে দিন টাইম দিন, রবিবারের মধ্যে যদি আমরা এই মামলার সবটা তদন্ত করে শেষ করতে না পারি আর ফাঁসির ব্যবস্থার জন্য বিচারালয়ে সবকিছু করতে না পারি, আপনি রবিবার দিন নিজেই সিবিআইকে দিয়ে দেবো। বলেছিলাম কি বলিনি? তাহলে আপনারা অপেক্ষা করতে পারতেন। সিপিএম পার্টি, বিজেপি পার্টি, আমি পরিবারকে দোষ দিই না। বলুন আপনারা, মঙ্গলবারের মধ্যেই আপনাকে কেস করে বলতে হলো সিবিআই চাই, পুলিশ অলরেডি 90% এভিডেন্স করে নিয়েছে। 34 জনকে ডেকেছিল, 164 জনের টিম তৈরি করেছিল গত 1 মাসের সিসিটিভি দেখবার জন্য। এবং তাছাড়াও আরো অনেককে ডাকার কথা ছিল। হসপিটালে যারা দায়িত্বে ছিলেন, ডাক্তার হোক, নার্স হোক, প্রিন্সিপাল হোক, এমএসভিপি হোক, তাদের সবাইকে ডাকার কথা ছিল। আপনারা তো সময়টা দিলেন না। ডেড বডি পোস্টমর্টেম আর হাসপাতালের এভিডেন্স নিতে ওদের 2 দিন টাইম লেগেছে। 3 দিনের দিন ওরা ডাক্তারদেরও ডেকেছে, 34 জনকে ডেকেছিল। এবং শুধু তাই নয়, এগুলো বাইরে বলা যায় না। ক্রিমিনাল এভিডেন্স ডিসক্লোজ হয়ে গেলে যে দোষী সে ব্যবস্থা নিতে পারে নিজের মতো করে, সাবধান হয়ে যেতে পারে। তাই পুলিশ বুদ্ধি করে যারা তদন্ত করেছিল সেই ভিডিও বাবা মাকে দেখিয়ে এসেছিল, সবটা দেখিয়ে এসেছিল যে আমরা কি করেছি না করেছি। রবিবার পর্যন্ত আমাকে সময় দিন। রবিবারের মধ্যে যদি না হয় আমি আপনাদের কাছে সিবিআইকে হ্যান্ড ওভার করে দেবো। তার কারণ আমি চাই এই কেসের শাস্তি হোক। আমি রাজনীতি করতে চাই না। তর্স হইল না, রাজনীতি করতে গেলেন আর রাজনীতি করার নাম করে সারা বাংলায় আগুন লাগাতে চাইলেন। আপনারা ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিয়েছেন, আপনারা স্ক্যানগুলো ভেঙে দিয়েছেন। আপনারা জানেন না একটা হসপিটাল তৈরি করতে গেলে রোগীর কতটা লাগে, রোগীর জন্য কতটা জিনিস নিতে হয়। আমি জিজ্ঞেস করছিলাম অ্যাপ্রক্সিমেট কতটা নষ্ট হতে পারে টাকা, বললো বলতে পারছি না। 50 কোটির থেকে বেশি তো হবে, 100 কোটিও হতে পারে। দেবেন টাকাটা বিজেপি অ্যান্ড সিপিএম এর বন্ধুরা, যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন আর নাটক করে টাকা তুলছেন আর ফান্ডিং করছেন অ্যান্টি সোশ্যালদের, হুলিগানসদের,
মনে রাখবেন, হাসপাতালটা ভ্যান্ডালিজমের জায়গা নয়, হাসপাতালটা হুলিগানিজমের জায়গা নয়, হাসপাতালটা সেবার জায়গা, হাসপাতালটা মুমূর্ষু রোগীদের সেবা দেওয়ার জায়গা। এবং তাই আমি বলবো, আমার সব জুনিয়র ডাক্তার হোক, সিনিয়র ডাক্তার হোক, সিস্টাররা হোক, কর্মচারীরা হোক, সবাইকে যে আপনারা দয়া করে সবাই কাজে জয়েন করুন, মানুষকে পরিষেবা দিন। গরিব মানুষ সবসময় প্রাইভেট হাসপাতালে যেতে পারে না, তবুও তাদের 5 লাখ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড আছে। গরিব মানুষ বিনা পয়সায় চিকিৎসা পায় সরকারি হাসপাতালে। আর আপনারা তো স্বীকার করবেন, আপনাদের ডাক্তার করতে গেলে রাজ্য সরকারের কত টাকা খরচা হয়, আপনাদের ট্রেনিং দিতে হয়, আপনাদের শিক্ষিত করে গড়ে তুলতে হয়। আর আপনারা খুব ভালো কাজও করেন, সেই কাজটাকে আমরা সমর্থন করি। অনেক সময় আমি দেখেছি সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের উপর ডিপেন্ড করে। প্রিন্সিপাল ওভারঅল চার্জে থাকেন, এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এক একটা ডিপার্টমেন্টের হেডে যিনি থাকেন তিনি সবটা দেখেন সেই ডিপার্টমেন্টের। এছাড়াও মনে রাখবেন অন্যান্যরাও আছে, সিস্টারদেরও মাথার ওপর একটা ইনচার্জ আছে। 4র্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে সবার জন্যই আলাদা আলাদা ব্যবস্থা আছে। এই অবস্থায় একটা হাসপাতালে রাতে ওই ঘটনা ঘটলো কি করে? এটা তো আমার কাছে সব বড়। ডিউটিতে যারা থাকে তাদের প্রতি ঘন্টায় ঘন্টায় পেশেন্ট কেমন আছে, কোনো রকম প্রবলেম আছে কিনা তাদের দেখতে হয়। পুলিশের যেমন কোনো ছুটি নেই, ডাক্তারদেরও মনে রাখবেন অনেক কষ্ট করে কাজ করতে হয়। যেমন প্রেস মিডিয়ারও কোনো ছুটি নেই, ফায়ার ব্রিগেডেরও কোনো ছুটি নেই। এগুলো এসেনশিয়াল সার্ভিস। কিন্তু এটা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদের নামতে হলো প্রতিবাদ করতে। মনে রাখবেন, আন্দোলনের মধ্যেই আমার জন্ম, আর আন্দোলনের মধ্যেই আমার মৃত্যু হবে। আপনাদের ক্ষমতা থাকলে আমায় শুধু গায়ে টাচ করে দেখবেন। রাজা থেকে দিল্লির নেতৃবৃন্দ, মেয়েটার পরিবারকে সমবেদনা জানা, সাথে সাথে ফাঁসি চাই। রবিবারের মধ্যে সিবিআই কে বিচার কমপ্লিট করতে হবে। আমাদের টার্গেট দিয়েছিল রবিবার। 17, 18 আমাদের প্রোগ্রাম দেয়া আছে। ফাঁসি চাই এই দাবিতে 17 প্রোগ্রাম 2 থেকে 4টে, 18 তারিখে প্রোগ্রাম ধর্ণা 10টা থেকে 6টা, 19 তারিখে রাখি বন্ধন। ভাই বোনেরা শপথ নেবে রাখি বন্ধনের মধ্যে দিয়ে বাংলার সম্মান রক্ষা করব, বাংলার নামে বদনাম করতে দেব না, বাংলাকে অসম্মান করতে দেব না। আর ভাই বোনেরা রাখি বন্ধন করে বললেন, একটা বোনের গায়ে কেউ হাত দিলে আমার 100 সহস্র ভাইরা আছে তারা এগিয়ে আসবে, আমার 100 সহস্র বোনেরা আছে তারা এগিয়ে আসবে। এটা একটা সামাজিক ব্যাধি, অসামাজিক ব্যাধি। উত্তরপ্রদেশে উত্তরাখণ্ড কাল নদিন আগে একটি নার্সকে নিয়ে নার্সের বডিটাই পাওয়া যায়নি, 9 দিন পরে বডি পাচ্ছে। আগে পেলে মানুষ যদি উত্তেজিত হতো। আমরা তো এসব করি না, আমরা এসব করি না। নন্দীগ্রামে গুলি চলার পর কাউকে ঢুকতে দেননি আপনারা, সিঙ্গুরে আমায় ঢুকতে দিতেন না, ওই ডানকুনি টোল ট্যাক্সের কাছে আটকে দিতেন। মাইতিপাড়া যখন আমি নন্দীগ্রামে গুলি চলল আর 10 জনকে তুলে নিয়ে গিয়ে গঙ্গায় কেটে ভাসিয়ে দিল, প্রেসকেও ঢুকতে দেননি। প্রেস মিডিয়া সেদিন যারা ছিলেন তাদের মনে আছে, তাদের চণ্ডীপুরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল আর আমাকে কোলাঘাটে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আমি স্কুটার করে করে, সাইকেল করে করে অনেক গ্রামের ভেতর ভেতর দিয়ে যখন তমলুকে গেলাম, হাসপাতালে গিয়ে পৌঁছালাম, তাও সেদিনও আমাকে নন্দীগ্রামে যেতে দেওয়া হয়নি। আগের দিন কোলাঘাটে আটকে দিয়েছিল। আমি কৃতজ্ঞ গোপাল কৃষ্ণ গান্ধীর কাছে, তিনিও সেদিনকে এখানকার রাজা ছিল, তফাৎ এটাই
তিনি সেদিন ফোন করে আমাদের একজন নেতাকে বলেছিলেন, ওকে এক্ষুনি, তখন রাত 2টো, কোলাঘাট থেকে সরে যেতে বলো, কারণ ওদের কাছে পেট্রোল বোম আছে, ওরা যে কোনো মুহূর্তে মারবে, ওরা মদ খেয়ে সব বসে আছে। আমি রাজ্যপালের কথা শুনে কোলাঘাট গেস্ট হাউস, আমাদের স্টেট, ওই একটা ছোট বিদ্যুতের গেস্ট হাউস আছে, বুক করে রেখেছিলাম। ওমা ওখানে গিয়ে দেখি আমরা ঢুকতে পারছি না, গেটটা পুরো একটা বড় বাস দিয়ে আটকে রেখে দিয়েছে। তার মানে আপনাকে যেতে হলেও লাগেজ নিয়ে ওই বাসটা টপকে আপনাকে যেতে হবে। তাই আমরা গিয়েছিলাম, এরা কম করেনি। আজকে যারা এদের মধ্যে নতুন এসছেন তাদের কাছে অনুরোধ করব, দাদাদের ইতিহাসটা ভালো করে পড়ুন, ভালো করে জানুন, বামপন সরকারের রাজত্বকালে জানুন ভালো করে। চোখ উপড়ে নিয়েছিল, হাত কেটে দিয়েছিল, পুকুরে বিষ মিশিয়ে দিয়েছিল, জ্যান্ত কই মাছ খাইয়ে গাছে বেঁধে রেখে দিয়েছিল সাতগাছিয়ায়। আমি নিজে গিয়েছিলাম আমতায়, 10 জনের হাত কেটে দিয়েছিল, পোস্টার লিখেছিল বলে। দাঁতপুরে একটা আলু চাষি তার 6 মাসের বাচ্চাকে ছুঁড়ে মেরে দিয়েছিল। আর মেমারির করেন্দার ঘটনা এখনো আমি ভুলিনি, তখন 4 জন নকশালপন্থী মারা গিয়েছিলেন। আমি সেখানেও গিয়েছিলাম, দেখেছিলাম একটি বাচ্চাকে মুড়ি টিনের মধ্যে গলিয়ে ফেলে রেখেছিল। রক্তমাখা ভাত খাইয়েছে মাকে সাইবাড়িতে। শুনুন, গড়বেতায় মায়ের 2 ছেলে, দুজনকেই মেরে দিয়েছে। আমি যখন তার বাড়িতে গেছি, তার একলা বিধবা মা আমাকে বলছে, আমাকে মা 2টো জিনিস চাই, পাগলের মতো উন্মাদ হয়ে গেছে। আমি বললাম, কি মা? বললো, একটা আমাকে তোমাদের পতাকা দাও, আর একটা আমাকে বন্দুক দাও। আমি বললাম, কেন? বললো, আমি ওদের গুলি করে মারবো। আমি বললাম, মা এসব কথা বলে না, আমরা সবাই আছি, আমরা নিশ্চয়ই দেখবো যাতে আইনত শাস্তি হয়। কেশপুরে একটার পর একটা ডেড বডি শোয়ানো, একসঙ্গে 7 জনকে খুন করলো। নানুরে 11 জন ক্ষেত মজদুরকে খুন করলো। সেদিনই আমি দেখেছিলাম, গৌতম তখন বেঁচে ছিল, আমি তখন রেল মিনিস্টার ছিলাম। গৌতমকে আমি বললাম, তুমি আগে চলে যাও। আমি দিল্লিতে ছিলাম, কি করে পৌঁছানো যায়? আমি রাজধানীতে এলাম, কিন্তু এসে আমি নামবো কোথায়? হাওড়ায়। ওখান থেকে বোলপুর যেতে আরো 4 ঘন্টা টাইম লাগবে, ওখান থেকে নানুর যেতে আবার 1 ঘন্টা টাইম লাগবে। আমি দুর্গাপুরে নামলাম, সেদিন থেকে দুর্গাপুরে স্টপেজ দিয়ে দিলাম, কারণ রেল মিনিস্টার মনে রাখবেন এটা করতে পারে। রাজধানীর স্টপেজ দুর্গাপুর এইভাবে করেছিল, কারণ দুর্গাপুর থেকে আমি পানাগড় হয়ে গেছিলাম। পানাগড় হয়ে আমি দুর্গাপুর থেকে 1 ঘন্টার মধ্যে বীরভূমে পৌঁছে গেলাম। গিয়ে আমি গৌতমকে বললাম, দেখো তো ওদের বাড়ির অবস্থা, ওদের ডেড বডিগুলো শেষকৃত্য করার পয়সা আছে কিনা। গৌতম বোস সেদিন এসে আমাকে জানিয়েছিল, একটা উপরে সাদা কাপড় দেবে, সে পয়সাটি পর্যন্ত তাদের নেই। আমি বললাম, তুমি এটা কিনে দাও, আমি যদি কোনোদিন ক্ষমতায় আসি আমি দেখে নেবো এটা। সেই জন্য সমব্যথী তৈরি করেছিলাম, মৃত্যুর পরে বা যে কফন দিতে পারে না, কবর দিতে পারে না, তারা যেন 2000 টাকা পায়, যাতে সে তার শেষকৃত্যটা করতে পারে। ভুলে গেলেন সিপিএম? নাটকটা করতে নেমেছেন কেন আমি জানি। আপনার তো মেয়েটিকে সমবেদনা জানানোর থেকেও, পরিবারকে সমবেদনা জানানোর থেকেও আপনার হিংসা লক্ষ্মীর ভান্ডারের ওপর। বিজেপি আমায় নকল করুন, কোনো ক্ষতি নেই, কিন্তু নিজেদের দিকে দৃষ্টি দিন, নিজেদের ক্ষতগুলো আগে সারান। হোম সেক্রেটারিকে অনুরোধ করব, আমাদের কাছে বাংলা নিয়ে রিপোর্ট চাইবার আগে একটা ঘটনা ঘটলেই আমরা এনাফ টু ট্যাকেল দ্য সিচুয়েশন। আশা করি বাংলাদেশের ঘটনার পরে দেখেছেন কিভাবে বর্ডার এবং আমার হিন্দু মুসলিম সব সম্প্রদায়কে আমরা সবাই শান্ত রেখেছি, তারা কেউ কোনো অশান্তি করেনি। লজ্জা করে না?
7 দিনের মধ্যে পাল্টি খেয়ে গেলেন। আজকে লজ্জা করে না? কেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো বলবে ইন্ডিয়া যেন আমাদের কাজে ইন্টারফেয়ার না করে? কোনোদিন হয়নি। এই প্রথম আপনাদের আমলে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আয়না আগে নিজেদের মুখ দেখুন। মণিপুর সামলাতে পেরেছেন, নাগাল্যান্ড সামলাতে পেরেছেন, আসাম সামলাতে পেরেছেন, বিহার সামলাতে পেরেছেন, ইউপি সামলাতে পেরেছেন। মিথ্যে কথা বলে বলে চিরকাল সত্য মিথ্যে হয় না, মিথ্যেটা মিথ্যা প্রমাণিত হয়। তাই যতই নাটক করুন, যতই কুৎসা করুন, যতই অপপ্রচার করুন, যতই ফেক ভিডিও ছাড়ুন, ওগুলো ফেক ভিডিও। আমি বলছি ফেক, 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 সত্য নয়। যেগুলো সত্য আমার মানতে কোনো অসুবিধে নেই। এগুলো তৈরি করা ভিডিও আর স্পন্সর করা কিছু চ্যানেল হয়েছে এই সোশ্যাল মিডিয়াতে, যারা কেউ বিজেপি স্পন্সার্ড, কেউ সিপিএম এর স্পন্সার্ড। আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি, এই ধরনের কাজ কিন্তু প্রধানমন্ত্রী নীতি আয়োগের মিটিংয়ে নিজে বলেছেন সাইবার ক্রাইমের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নিতে হবে। তা আপনার উপদেশ আমরা মানব? আমরা শক্তিশালী ব্যবস্থা নেব? কেন্দ্র যদি এই ব্যাপারে আইন করতে পারে, রাজ্যই বা কেন করবে না? কিন্তু মনে রাখবেন, এই সব করতে গিয়ে আজকে আপনারা এক পায়ের উপর দাঁড়িয়ে আছেন সরকারি। একটা পা আপনার, দুটো পা নয়। আর একটা পা নীতিশের ওপরে, চন্দ্রবাবুর ওপরে, আরো কিছু আছে তাদের ওপরে, অনেকে আছে। একটা পায়ে দাঁড়িয়ে থাকতে হবে, দুটো পা টেম্পোরারি। দুটো পা এখন টেম্পোরারি। নিজেদের সরকার কি করে রক্ষা করবে আগে সেদিকে তাকান। তৃণমূল কংগ্রেস বাংলায় কি করছে? যত ঈর্ষা, যত হিংসা, সব কটার আমার বিরুদ্ধে। বা কই দেশে একটাও তো মহিলা মুখ্যমন্ত্রী করেননি। আমি নিজে মহিলা হিসেবে নিজেকে কনসিডার করি না। আমি মনে করি না আমি হিউম্যান বিং। আমার কাছে ভাই বোন সকলে সমান। আমার কাছে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আদিবাসী, তপশিলি, ওবিসি থেকে শুরু করে হিন্দু, শিখ ও জৈন সবাই আমার কাছে সমান। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ সব রাজ্য আমাদের কাছে সমান। আমরা আদর্শ বিক্রি করে খাই না, আমরা চরিত্র হরণ করে খাই না, আমরা কুৎসা প্রচার করে খাই না, আমরা অমানবিক ব্যাপারকে আমরা সাপোর্ট দিই না। মনে রাখবেন, আমাদের সাথে সাধারণ মানুষ আছে বলে আমরা এখানে আছি। তাদের দেখেই আমরা পথ চলি। তারাই আমাদের দিশা, তারাই আমাদের ভাষা, তারাই আমাদের আশা, তারাই আমাদের সব। ওই কদিন ধরে শুধু নাটক করেছেন, রাজনীতি করেছেন, কুৎসা করেছেন, অপপ্রচার করেছেন, চরিত্র হরণ করেছেন। এমনকি একজন বিজেপি নেতা কলকাতা পুলিশের কমিশনারকে বলছে রাস্কেল। এত বড় সাহস! আমি কথাটা উইথড্র করছি, কারণ ইটস এ ব্যাড ওয়ার্ড। নিজে কি আপনার আক্কেল আছে তো? আপনি যখন কাউকে রাস্কেল বলবেন তখন নিজের আক্কেলটা আছে কিনা দেখে নিন, আর আক্কেল দাঁতটা উঠেছে কিনা দেখে নিন। তা নাহলে কিন্তু আক্কেল দাঁতটা উঠবে। আর আমি বারবার বলে যাই, বাম রাম এক হায় ভুলো মাপ। দেখছেন বিজেপির সাথে হাত মিলিয়ে বিজেপির হাতে তামাক খাচ্ছে কে এখানে? সিপিএম, কংগ্রেস, সবাই। আমি ভেবে পাই না। কই, আমরা তো ইন্ডিয়ার টিম হিসেবে কংগ্রেস তোমাকে ফুল সাপোর্ট দিই। তুমি উন্নাওর ঘটনা নিয়ে কথা বলো না, তুমি হাতরাসের ঘটনা নিয়ে কথা বলো না, তুমি মণিপুরে ইলেকশনের মিটিং করতে যাও, যখন তারা বিপদে পড়ে যায় না, যাও না। আসামে যখন এনআরসি নিয়ে বিপদে পড়ে তুমি যাও না। আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাপারে গেছি, আমাদের টিম পাঠিয়েছি। আমি গর্বের সাথে বলতে পারি এটা একমাত্র আমরা করি। আর আমাদের মনে রাখবেন, উইমেন এম্পাওয়ারমেন্ট আমাদের শেখাতে হবে না। আমরাই একমাত্র ভারতবর্ষে লোকসভায় 38% মহিলাদের নির্বাচিত করে পাঠিয়েছি।
মহিলাদের মেটারনিটি লিভ, বাচ্চাকে মানুষ করার জন্য ছুটির দিন 731 দিন সম্ভবত, এটা আমরা করেছি। পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে 50% রিজার্ভেশন ফর উইমেন আছে, কোনটা করিনি? স্বাস্থ্যসাথী সব মহিলা পায়, মহিলারাই হচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার তার পরিবারের জন্য, লিডার অফ দ্য ফ্যামিলি। মহিলাদের লক্ষ্মীর ভান্ডার, মহিলাদের কন্যাশ্রী, সাইকেল, সবুজশ্রী, ট্যাব থেকে শুরু করে কি নেই? বিয়ের সময় টাকা ছেলেদেরও আছে, স্বাস্থ্যসাথী ছেলেদেরও আছে, শিক্ষাশ্রী, মেধাশ্রী, যজ্ঞশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। ইলেকশনে মনে আছে, ইলেকশন আমি যেমন দুর্গাপুরে ইলেকশন অ্যানাউন্স হয়েছে, হঠাৎ একটা বিচার চলে এলো, কি না, তো 26,000 টিচারের চাকরি বাতিল ইলেকশনে রাজনীতি করবার জন্য। আমি সেদিনই বলেছিলাম শেষ পর্যন্ত লড়বো যাতে ছাত্র ছাত্রীদের চাকরি না যায়। আমাদের এখনো 1 লক্ষ টিচার আমরা নেওয়ার জন্য বসে আছি, যেই কিছু রিক্রুটমেন্ট করতে যাচ্ছি চলে যাচ্ছে, একটা করে পিল খাচ্ছে, একটা করে পিল খাচ্ছে। 10 লক্ষ চাকরি গভর্নমেন্ট আমি দিতে পারি, আমার কাছে রেডি আছে। একটা চাকরি দিতে গেলে সিপিএম এর পিল খাচ্ছে। কি লয়ার মহাশয় কত টাকা খেয়েছিলেন? গরিব ছাত্র ছাত্রীদের কাছে বিচার দিয়েছিলেন। আমি তাদের চাকরির জন্য ব্যবস্থা করেছিলাম বলে আপনারা গিয়ে আমার বিরুদ্ধে কেস করলেন। আপনি যখন কলকাতার মেয়র ছিলেন ভুলে গেছেন? ফলস বার্থ সার্টিফিকেট কে দিয়েছিল? জন্মের বার্থ সার্টিফিকেট আপনি আপনার সময়। আমি ভদ্র বলে কিছু করিনি, ববি বসে আছে, যদিও আমি মিথ্যে কথা বলি আমার 2টো কান যেন কেটে দেয়। কারণ যাদের 1 কান কাটা আর 1টা কান কাটার ভয় থাকে, আর 2টো কান কেটে দিলে আমার একটুও ভয় থাকবে না। আজকে ইনকাম করে বেড়াচ্ছেন, কলকাতা জলে ভাসছে 1 কোমর জল। আপনি কোথায় থাকতেন? বলে দেবো নাকি গোপন কাহিনীগুলো? না, বলবো না, এটা আমার ভদ্রতা নয়, এটা আমার সৌজন্যতা, মাফ করে দিলাম। কাজেই মনে রাখবেন, এসব ঘটনা আমাকে দিয়ে বেশি করে বলালে আমাকে শান্ত থাকতে দিন। আমি যত শান্ত থাকি তত আপনাদের মঙ্গল। আর আমায় যদি আঘাত করেন, আমি হয়ে যাই টর্নেডো, আমি হয়ে যাই টর্পেডো, আমি হয়ে যাই সুনামি, আমি হয়ে যাই সাইক্লোন, আমি হয়ে যাই জীবন্ত লাশ। নিজেকে কেয়ার করি না, মানুষকে কেয়ার করি, এটা মনে রাখবেন। আজকে যারা দোষী তাদের কথা না বলে মমতা ব্যানার্জিকে মারতে হবে, অপমান করতে হবে। আরে আমাকে মেরে ফেলতে তো অনেকবার গেছেন, মেরে ফেলুন না। কোথায় মারবেন বলুন? দাঁড়িয়ে থাকবো একা, পুলিশ থাকবে না আমার সাথে, মরণ গুলি করে আমি দেখছি। ভাবছেন আমি চলে গেলেই আপনারা ফ্রি জোন পেয়ে যাবেন আর নেচে নেচে বেড়াবেন? এত সস্তা? যান মানুষের কাছে রায় নিয়ে আসুন, কেউ বারণ করবে না। কিন্তু যদি ভাবেন মমতা ব্যানার্জিকে চমকাবো, ধমকাবো, আর কিছু আছে যদু বংশ, আমি তাদের নামটা বলে আর অপমান করলাম না। তাদের মধ্যে কেউ কেউ আমাদেরও ভালো জিনিসটাকে ভালো বলে। যদু বংশ আর পেশু বংশ, তাদের কাজই হচ্ছে যত পারো বদনাম করে বেড়াও। আর সিপিএম জেনে রাখুন, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্ররা প্রত্যেকে পিএইচডি করা, যারা ইউনিট করে, যাদবপুর, আমাদের যাদবপুরেও তাই, প্রেসিডেন্সিতেও তাই। আমাদের ছেলে মেয়েরা আপনাদের থেকে অনেক শিক্ষিত। আমি ছাত্রছাত্রীদের বলবো, একটা ভিডিও বলছে চমকে যাবেন, সিপিএম এর ছাত্রছাত্রীদের কি কি মানে তাদের দূষণ না, তাদের কত শিক্ষা।
আমি বলি আমাদের ছাত্রছাত্রীরা একটু দিয়ে দিন তো, আপনাদেরও কি কি শিক্ষা? কান টানতে গেলে মাথা আসবে, মনে রাখবেন। আমি নির্দেশ দিইনি বলেই একতরফা আমাদের দল সবকিছু সহ্য করে গেছে, সহ্য করে গেছে। আমাদের ভালোবাসেন যারা, অনেক দলের বাইরেও মানুষ আছেন, তারা সহ্য করে গেছেন, তারা একটা কথাও বলেনি। একতরফা আমাদের বিরুদ্ধে মিডিয়া থেকে, সোশ্যাল মিডিয়া মিথ্যে প্রচার হয়েছে। আর আমি যদি ইনস্ট্রাকশন দিই, এ তো আজকে দেখেছেন একদিনের ঘটনা, মাত্র একটা বেলার ঘটনা, তাও কলকাতায়, এইটুকু নিয়ে, তাহলে বুঝতে পারবেন কত ধানে কত চাল। না, আমি চাই না কারো বিরুদ্ধে কুৎসা করতে, অপপ্রচার করতে, অশান্তি করতে। নিজের গায়ে থুতু ফেললে, থুতুটা অপরের দিকে ফেললে নিজের গায়ে লাগে। আমাদের দায়িত্ব শান্তি রক্ষা করা, আমাদের দায়িত্ব মানুষকে বিচার দেওয়া, আমাদের দায়িত্ব মানুষ যাতে স্বস্তিতে থাকে তার ব্যবস্থা করা, আমাদের দায়িত্ব বিচারের বাণী যেন নীরবে নাভিতে না কাঁদে। Let them work impartially and राजा महाशय एवं होम मिनिस्टर, आपका जानकारी के लिए हम कहेंगे कि ये मैटर अभी सब जुडिस है, सीबीआई को इंक्वायरी करने के लिए दिया गया है। हमें चाहती है कि कानून आप हाथ पे मत लो, आपको लोगों को भी मत लेने बोलो। आप मेहरबानी करके सीबीआई को देके हमारा पुलिस जो 90% निपटाया है उसको आप जल्दी से जल्दी संडे का अंदर उसको निपटा दीजिए और उसको फांसी में चढ़ा दीजिए, ये हमको कहना है। এবার বলুন, দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই। মাইকে লাগাও, সাউন্ডটা দাও ওই মাইকে। দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, রামবামের চক্রান্ত ব্যর্থ করুন, রামবামের চক্রান্ত ব্যর্থ করুন, কুৎসাকারীদের ব্যর্থ করুন, বাংলা মাকে অসম্মান করা बीजेपी जवाब दो, जवाब तुम्हें देना पड़ेगा, जवाब चाहिए, जवाब दो, जवाब चाहिए, जवाब दो, जवाब चाहिए, जवाब दो। শুনুন, আমার দুটো দিক, আমি একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, আর একটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। সরকারি কথা যা বলার অল্পের মধ্যে বুঝিয়ে আপনাদের বলেছি, কিন্তু আমি যখন দলের কথা বলবো তখন মনে রাখবেন, আমি এটা নিশ্চয়ই বলবো, এটা আমাদের দলেরও সিদ্ধান্ত যে দোষীরা শাস্তি পাক। তাই আজ পর্যন্ত কেউ কথা বলেনি। দোষীদের শাস্তি চাই, শাস্তি নয় ফাঁসি চাই, রবিবারের মধ্যে 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 ফাঁসি চাই। লড়াই আর মন্ত্র মোদের সঞ্জীবন, ছাত্র তুমি এগিয়ে বলো, যুবক তুমি এগিয়ে বলো, এই শ্রমিক তুমি এগিয়ে বলো, এই কৃষক তুমি এগিয়ে বলো, এই শিল্পীরা এগিয়ে বলো, এই শিল্পীরা এগিয়ে বলো, অপদস্থরা এগিয়ে বলো। এই নাটকে উপমান হয়ে যাবে। কলকাতা পুলিশ কিন্তু তদন্ত যা করেছে সেটাই কিন্তু সিবিআই এর কাছে পৌঁছেছে। মেন ভিডিও, মেন ডিএনএ টেস্ট, মেন পোস্টমর্টম রিপোর্ট, মেন ফরেন্সিক তদন্ত। এবং আপনারা কি করেছেন? হসপিটালে মারতে গিয়ে, ভাঙতে গিয়ে ডিসির মাথা ফাটিয়ে দিয়েছেন। 1 ঘন্টা তিনি মিসিং ছিলেন,
তাকে খুঁজে পাওয়া যায়নি। 1 ঘন্টা বাদে যখন খুঁজে পাওয়া গেছে, দেখে তার মাথাটাকে পুরো চৌচির করে দিয়ে তার গা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। তাকে আনকনসিয়াস অবস্থায় পুলিশ রেস্কিউ করে, কলকাতা পুলিশ নিজে কমিশনার ছুটে যায় হাসপাতালে আর্জি করে রাত 2টোর সময়। সারা রাত আমি ঘুমাইনি, আমি জেগেছিলাম যতক্ষণ শান্তি ফিরে না আসছে, আর যতক্ষণ যে পুলিশগুলোকে নানাভাবে অত্যাচার করা। মনে রাখবেন, শান্তি হচ্ছে মুভমেন্টের, গান্ধীজির পথ ধরে অসহযোগ আন্দোলন, অহিংসা আন্দোলন, ডান্ডি